স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থে। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। শেষ পর্যন্ত বাঁচানো গেল না মাগুরার শিশুটিকে। বোনের শ্বশুর বাড়িতে অমানবিক নির্যাতনের শিকার হওয়ার পর টানা ৭ দিন লড়াই করেছে মৃত্যুর সাথে, কিন্তু দেশসেরা চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা, কোটি মানুষের শুভ কামনা আর প্রার্থনাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল সে। নির্যাতন ও সহিংসতার শিকার হয়ে মারা যাওয়া নারীর তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। এক সপ্তাহ ধরে মৃত্যুর চেয়েও অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছে শিশু আসিয়াকে। অনিশ্চয়তার মধ্যে হাসপাতালে পার হয়েছে প্রতিটি মুহূর্ত। শেষ পর্যন্ত অনিবার্য মৃত্যুর কাছেই হেরে গেল শিশুটি। তাই অশ্রুসিক্ত দেশের 18 কোটি মানুষ। 5 মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। প্রথমে মাগুরা সদর হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয় ঢাকা সিএমএইচে। আসিয়ার চিকিৎসায় সিএমএইচের চিফ সার্জনকে প্রধান করে 8 বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। বৃহস্পতিবারও শিশুটির 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর আগে বুধবার শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয় আরও 4 বার। বৃহস্পতিবার সকালে প্রথমবার হওয়া কার্ডিয়াক অ্যারেস্টের প্রায় 30 মিনিট পর তার হৃদস্পন্দন ফিরে আসে। বেলা 12টায় আবারও কার্ডিয়াক অ্যারেস্টে মস্তিষ্কের কাজ বন্ধ হয়ে যায়, পাশাপাশি কমে যায় রক্তচাপও। বারবার সিপিআর দেওয়ার পরও আর ফিরে আসেনি হৃদস্পন্দন। ধর্ষণের ঘটনার পর দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদে মানুষ নেমে আসে রাস্তায়। দেশের প্রতিটি স্তরের মানুষের মাঝে তৈরি হয় ক্ষোভের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আসিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশও দিয়েছেন তিনি। সিএমএইচে শিশুটির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতারাও শোক জানান। বিশেষ ব্যবস্থায় বৃহস্পতিবারই মরদেহের ময়না তদন্ত হয়। এদিকে আসিয়ার মৃত্যুতে শোকে ভেঙে পড়া স্বজনেরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। বৃহস্পতিবার বিকেলে সিএমএইচ থেকে বের করা হয় আসিয়ার মরদেহ। হাসপাতাল জুড়ে তখন শোকের আবহ। স্বজনদের আহাজারির শব্দে মিলিয়ে যায় হাসপাতাল কর্মীদের নীরব কান্না। বুধবার রাতে ফেসবুক পোস্টে আসিয়ার 4 বার হার্ট অ্যাটাক হয়েছে জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিল সেনাবাহিনী। পরে সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শিশুটির মস্তিষ্ক কাজ করছে না। দুপুর 1টার দিকে আসিয়াকে মৃত ঘোষণা করা হয়। এর আগে 3 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। প্রথম 2 বারে চিকিৎসকদের চেষ্টায় হৃদস্পন্দন ফিরলেও তৃতীয়বারে আর ফেরেনি। এই মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছে পরিবারটি। আসামিদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন স্বজনরা। আমার যে না আমার লোকে যে কষ্ট দিত না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম পাশ দিয়ে মোরা। এইটুকু আপনাদের কাছে আমার বিচার তাইলো, যতটুকু আরো এরকম মৃত্যু দেয়। সে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। তো এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম ধর্ষণ, এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি। মরদেহ দেখতে সিএমএইচের মর্গে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা ও সরকারের উপদেষ্টারা। এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি, এটা নিশ্চিত করা এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং এটা যদি এবার আমরা না পারি তাহলে আমরা দিন শেষে ব্যর্থ হয়ে যাব। এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয়, বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম, সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে। বিশেষ ব্যবস্থায় বৃহস্পতিবারই ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করা হয় নির্মম নির্যাতনের শিকার শিশুটির। আসিয়াকে ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় 8 মার্চ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আসিয়ার মৃত্যুর খবরে বাকরুদ্ধ তার পরিবার সহ এলাকাবাসী। অভিযুক্ত ধর্ষকদের দ্রুত বিচারের দাবি তাদের। বৃহস্পতিবার সন্ধ্যায় 7টার দিকে মাগুরা শহরের নোমানী মাঠে শিশু আসিয়ার জানাজায় সমবেত হয় হাজারো মানুষ। এরপর মরদেহ নেওয়া হয় শ্রীপুরের জারিয়ার গ্রামের বাড়িতে। সেখানে জানাজা শেষে দাফন হয় তার। বোনের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে ধর্ষণের শিকার শিশু আসিয়ার বড় বোন। 1 মার্চ বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মরদেহ ফিরে আসবে এমন কল্পনাও করেনি কেউ। আদরের মেয়ের সাথে কি হয়েছে এখনো বুঝে উঠতে পারেননি আসিয়ার মানসিক ভারসাম্যহীন বাবা। চুপচাপ শুধু দেখছেন আর শুনছেন। স্বজন ও প্রতিবেশীরা মিলে প্রস্তুত করেছে কবর। এর শাস্তি যে করা জড়িত আছে সবাই জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ায়, যাতে এর দেখে অন্য কোনো মানুষ এরকম খারাপ কাজ করতে সাহসটা না পায়। এমন একটা শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক, যাতে এই দেশের লোক আর কখনো ওই প্রকৃতির লোক যাতে আর কোনো সাহস না পায় এই কাজ। আমরা গ্রামবাসী এরকম ভাবে আশা করিনি যে এরকম একটা জঘন্য কাজ করবে। সিএমএইচ থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে পৌঁছায় আসিয়ার মরদেহ। সাথে ছিলেন মা এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে, কারণ দেশে এরকম তো ছোট্ট বাচ্চা একটা মেয়ের এরকম ধর্ষণ হওয়া, এটা মেনে নেওয়া যায় না, এটা কারোর জন্য মেনে যাওয়া যায় না। তো সেজন্য আমরা আছি, আমাদেরই মেয়ে, তো কাজে আমরা সেভাবে দিচ্ছি। আলাদা হেলিকপ্টারে গেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও খেলাফত মজলিসের চেয়ারম্যান মামুনুল হক। ধর্ষণ ও হত্যা চেষ্টার 7 দিন পর বৃহস্পতিবার ঢাকা সিএমএইচে মারা যায় শিশু আসিয়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে নারী অধিকার আন্দোলন। বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে ধর্ষণের মতো অপরাধ দিনে দিনে বাড়ছে বলেও দাবি সংগঠনটির। শিশু আসিয়া সহ সারা দেশে নারী এবং শিশু নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। এ সময় উপস্থিত বক্তারা বলেন, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের নির্যাতনের শিকার না হয় এবং নারী ও কন্যা শিশুর নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ব্যবস্থা নিতে হবে। তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন তারা, যাতে আর কেউ ধর্ষণের মতো অপরাধ করতে সাহস না পায়। শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, 7 দিনের মধ্যে মাগুরার শিশু ধর্ষণের বিচার শুরু হবে। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান উপদেষ্টা। আইন উপদেষ্টা জানান, এটা শুধু এই মেয়েটির বিরুদ্ধে অপরাধ না, আমাদের সমস্ত মনোজগৎ এবং আত্মমর্যাদা বোধের প্রতি অপরাধ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হবে জানিয়েছেন আসিফ নজরুল। রাষ্ট্র এই ধরনের অপরাধকে কোনোভাবেই ক্ষমা করবে না জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বিশেষ ব্যবস্থায় আজ বৃহস্পতিবার তার ময়না তদন্ত রিপোর্ট পাওয়া যাবে, তাই সর্বোচ্চ দ্রুততার সঙ্গে এই মামলার বিচার শেষ করা হবে। অতীতে 7-8 দিনের মধ্যে ধর্ষণের বিচারের নজির আছে বলেও জানা নেই উপদেষ্টা। নির্যাতনের শিকার 8 বছর বয়সী শিশুটি বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। হবিগঞ্জের বাহুবলে মোবাইল চুরির অপবাদে এক যুবকের উপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। ব্যাপক মারধরের পর গাছে বেঁধে রেখে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। আদালতে মামলার পর এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 8 মার্চ যমুনাবাদ গ্রামের সুহেল মিয়ার বাড়ি থেকে 2টি মোবাইল চুরি হয়। পরদিন সন্দেহভাজন হিসেবে স্থানীয় জাহিদ মিয়াকে ধরে গাছে বেঁধে অমানবিক নির্যাতন চালায় সুহেল সহ কয়েকজন। এক পর্যায়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়।
স্বজনদের দাবি, জাহেদের বাবা ইউসুফ আলীর সাথে একই গ্রামের আমির আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এরই জেরে সোহেল মিয়াকে দিয়ে জাহেদের উপর নির্যাতন চালানো হয়েছে। আমার ছেলে টেইলারে কাজ করে, আমির আলীর সাথে ঝগড়া আছে, আমরা বাড়ির মাঝে জায়গা লই এই কারণে আমার স্বামী বিল হইতে আসলে সোমবার দিন রোববার দিন রাত টেকা খাওয়াই আব্দুল ওদুদরে আমার ছেলের এইরকম মাইন খাওয়াইছে। মিথ্যা মোবাইল চুরির অপবাদে গাছের সাথে বাইন্দা জ্বলন্ত আগুনে ফুরানো হয়েছে। ফুরানোর পরেও আমার ভাই স্বীকার করছে না যে আমি নিচে করে, তারপরে আমার বাইরে আরো বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার 13 জনকে আসামি করে আদালতে মামলা করে ভুক্তভোগীর পরিবার। আইনজীবী বলছে, মব ভায়োলেন্স বন্ধে আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা বিশ্বাস করি ল এনফোর্সমেন্ট এজেন্সি এই মব জাস্টিস, মব ভায়োলেন্স বন্ধের ক্ষেত্রে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে আসামিদেরকে নিয়ে আসবেন। পুলিশ বলছে এরই মধ্যে নির্যাতনে জড়িত আমির আলীকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে। ভিকটিম মোহাম্মদ জাহেদ মিয়া, পিতা ইউসুফ মিয়া, এরপর যে আক্রান্তের ঘটনায় একটি এফআইআর দাখিল করা হয়েছে। পুলিশ তদন্ত করত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। জাহেদের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 4 দিনের সফরে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ সফরে এসেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বিকেলে ঢাকায় অবতরণ করেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে সংবর্ধনা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে সেখান থেকে গুতেরেস হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন। শুক্রবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু বিষয়ক বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সাথে দেখা করবেন। পরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন। বৈঠকের পর গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশের ফ্লাইটে কক্সবাজার যাবেন। সেখানে প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগদান শেষে ফিরবেন ঢাকায়। শনিবার বিকেলে ঢাকায় মুখোমুখি হবেন সাংবাদিকদের সাথে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কক্সবাজার সফর ঘিরে নতুন স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা। শুক্রবার তাদের সফর ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। এদিন অন্যান্য কর্মসূচির পাশাপাশি 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন তারা। কাঁটাতারের বেষ্টনীর ভেতরে রোহিঙ্গা ক্যাম্পে প্রস্তুত করা হয়েছে প্যান্ডেল ও সামিয়ানা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর ঘিরে এই আয়োজন। কয়েক ঘন্টার সফরে তারা কথা বলবেন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সাথে। পরিদর্শন করবেন রোহিঙ্গাদের লার্নিং, কালচারাল ও প্রোডাকশন সেন্টার। তাদের এই সফর রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। রোহিঙ্গাদের মনেও এই কনফিডেন্স তৈরি হবে যে তাদের পাশে বাংলাদেশ সারা বিশ্ব সম্প্রদায় রয়েছে, সুতরাং মাতৃভূমিতে ফেরত যাওয়ার তাদের এখন সাহস তৈরি হবে। বাস্তুচ্যুত হওয়ার পর ক্যাম্পের কষ্টের জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার নিশ্চিতের জন্য নিজ দেশে ফিরে যাওয়ার বিকল্প নেই। এবার জাতিসংঘ মহাসচিবের এই সফরের দিকে চেয়ে আছেন লাখ লাখ রোহিঙ্গা। অ্যান্টনিও গুতেরেস যদি আমাদের কাছে আসে তখন আমরা একটাই কথা বলবো, বাংলাদেশ আমাদের দেশ নয়, এখানে আমরা সারা জীবন থাকতে চাই না। 8 বছর হয়ে গেছে, আমাদেরও দেশ আছে। রোহিঙ্গাদের দায় দায়িত্ব হলো UNHCR এর। তারা যদি আমাদের সেফ জোন করে দেয় তাহলে আমরা এখন চলে যাব। 2 গুরুত্বপূর্ণ ব্যক্তির সফর ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন আশ্রিতরা। আমাদের এখন যে খাবার দিচ্ছে সেগুলো মহাসচিবের হাত দিয়ে আসছে। আগে $12.5 দিয়েছিল, সেগুলো আমাদের জন্য পর্যাপ্ত ছিল না। এখন $6 দিবে, এটাও পর্যাপ্ত নয়। আমাদের দেশে আমরা ফিরে যেতে চাই। 2017 সালে আমরা যত মানুষ এসেছি, মিয়ানমারে সবার জায়গা জমি আছে। নিরাপত্তা পরিবেশ তৈরি করে দিলে আমরা আবার ফেরত যাব। একই দিন অন্যান্য কর্মসূচির পাশাপাশি 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও সরকার প্রধান। তাদের আগমন ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।
রাজনৈতিক দলগুলোর মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টি করা হচ্ছে, এতে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মনে করেন বিএনপি নেতারা। তারা বলেন সংস্কার ইস্যুতে আলোচনা চলবে, এর মধ্যেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। বৃহস্পতিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। রাজনৈতিক নেতা ও পেশাজীবীদের সম্মানে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের এ ইফতার অনুষ্ঠান। যোগ দেন বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্টজনেরা। ইফতার অনুষ্ঠানে রমজানের তাৎপর্য সহ সমসাময়িক নানা ইস্যুতে বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতারা। যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে সে সুদ খেতে পারে না, হারাম খেতে পারে না, দর্শন করতে পারে না, মিথ্যা বলতে পারে না। ইফতার অনুষ্ঠানে উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি নেতাদের দাবি, সমমনা সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে না। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। মানুষকে বিল্ড আপ করার জন্য, গড়ে তোলার জন্য এরকমই থাকতে পারি। অসুবিধাটা কোথায়? আমাদের তো কোনো অসুবিধা দেখি না আমি, কিন্তু কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কারা ঝুঁকছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। এই সংস্কার, আলাপ আলোচনা, প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোড ম্যাপ চাই। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক ছাত্রদের নতুন দলকে সংসদ নির্বাচন আগে করা ইস্যুতে মতভেদ সৃষ্টি না করার আহ্বান জানান। এমন একটি বিষয়ে মতৈক্য না করি, যেটা মতানৈক্য না করি সংসদ নির্বাচন। সকল সমস্যার সমাধান ওই জাতীয় সংসদ স্পিকারের সভাপতিত্বে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত 3 প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখা না হলে 19 মার্চ অর্ধ দিবস কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিও পালন করেছেন তারা। ইসির তৈরি তথ্য ভান্ডার অন্য কোনো বিভাগের হাতে গেলে অপব্যবহার হওয়ার আশঙ্কা তাদের। শুরু থেকেই এনআইডি সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। বিগত আওয়ামী লীগ সরকার এই সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নিতে আইন সংশোধন করেছিল, তবে তা কার্যকর হয়নি। এখন অন্তর্বর্তী সরকার জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে স্বতন্ত্র একটি কমিশন করার উদ্যোগ নিয়েছে। তবে এনআইডি সেবা ইসিতে রাখার দাবি নিয়ে বৃহস্পতিবার রাস্তায় নামেন নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 11টায় সারা দেশে নির্বাচন কমিশনের অফিসগুলোর সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি নামে মানববন্ধন করেন তারা। বলেন, ইসির তৈরি ডাটাবেজ অন্য বিভাগে গেলে অপব্যবহার হতে পারে। আমরা কি এখানে আমার বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছি, আমরা আমাদের পদোন্নতির দাবি জানাচ্ছি। আমরা এটা কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধার দাবি নয়। এটা হলো 13 কোটি মানুষ যাদের তথ্য আমাদের ডাটা সেন্টার আছে, ডাটাবেস আছে, আমাদের যে ডাটাবেজ আছে 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তথ্য না করতে পারে, এই ডাটাতে হাতছাড়া না হতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে। এটা আগামী মঙ্গলবার 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনের পুনর্বহাল করবার জন্য, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। পরে কমিশন সচিব জানান, এনআইডি কার্যক্রম ইসির অধীনেই থাকা উচিত। আমাদের সিইসি মহোদয় এবং আমরা অতীতেও বলেছি, এখনও বলছি যে আমরা মনে করি যে এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকতে হবে বা থাকা উচিত। তিনি আরও বলেন, এনআইডির দায়িত্ব এখনও সরানো হয়নি, কাজে ভোটে প্রভাব পড়বে কিনা সেটা এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়। আমাদের এই কারণে থাকা উচিত। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।